আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা চলে এসেছি আরেকটা লাইভ ক্লাস নিয়ে। ওয়েট, আমরা একটু ঠিক করে নিই সব কিছু। আই হোপ সবাই অনেক ভালো আছো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো। একটু নামাজের জন্য লেট হয়ে গেল, আমাদের 5টা থেকে শুরু করার কথা ছিল। ওয়েলকাম এভরিওয়ান। একটু নামাজের জন্য লেট হয়ে গেল, আমাদের 5টা। তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ? কমেন্ট করে জানাও। আর সবাই জয়েন করলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, সবাই একটু জয়েন দিয়ে দিক, আমরা শুরু করবো ইনশাল্লাহ। একটু ওয়েট করো, আই হোপ সবাই কিছুক্ষণের মধ্যে জয়েন করবে। আচ্ছা, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। সবাই মেবি চলে আসছে আই থিঙ্ক। আচ্ছা, সো আচ্ছা আচ্ছা, আমরা আগের দিন যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, তোমরা কে কে আসছো একটু কমেন্ট করো তো। আগের দিন কে কে ক্লাস করছিলা, আজকে কে কে আসছো? অনেকে আসলে একটু কনফিউজ হয়ে গেছে, নামাজের জন্য একটু দেরি করলাম আসলে। নামাজ পড়ে তারপর স্টার্ট করলাম। আচ্ছা, শুরু করি। প্রথমে হচ্ছে আজকে আমরা তাহলে আমরা আগের দিন 5টা প্রশ্ন পড়ছিলাম, ইনশাআল্লাহ অনেক ভালো করে পড়ছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে নেক্সট 5টা প্রশ্ন। চলো দেখি আজকে কি কি প্রশ্ন আছে। তোমরা কি আগের দিনের ক্লাস বুঝতে পারছিলা সব কিছু যেগুলো বুঝাই দিছিলাম? নাকি কারো কোনো প্রবলেম ছিল? প্রবলেম থাকলে বলো, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। আছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। আর তোমরা কি দেখতে পাচ্ছ নাকি আমি আরেকটু জুম করব? আরেকটু জুম করতে হলে এবার মেবি ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি পড়ব? আজকে আমরা পড়ব হচ্ছে পরের প্রশ্নগুলা। আজকে তাহলে আমরা আগের দিন পড়ছিলাম হচ্ছে প্রাণীবিজ্ঞানের প্রথম 5টা প্রশ্ন। আজকে আমরা পড়ব 5টা প্রশ্ন এবং আমরা এক্সপ্লেনেশন সহ পড়ব, তাই না? তোমরা মেবি আই থিঙ্ক বুঝে গেছো যে এক্সপ্লেনেশন কতটা গুরুত্বপূর্ণ। হুম, এক্সপ্লেইন করতে হবে, এই এক্সপ্লেনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। এই এক্সপ্লেনেশন ছাড়া তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করো তাহলে এটা আলটিমেটলি কোনো কাজে দিবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আহ, আমি আসলে ওয়েট করতেছি যে আর কেউ আসবে নাকি, নাকি আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু করে দিই মোটামুটি। চলো, প্রথমে হচ্ছে আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে নেমাটোসিস্টের মেডিকেল আসছিল, নেমাটোসিস্টের মধ্যে যে বিষাক্ত পদার্থটা পাওয়া যায় সেটার নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মেডিকেলে অনেকবার আসছে যে নেমাটোসিস্টের মধ্যে যে বিষাক্ত
পদার্থ পাওয়া যায় তার নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এবং আমরা সবাই জানি এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে হিপনোটক্সিন। হিপনোটক্সিন। এবং যেহেতু এটা কি করে বলতো, শিকার করার কাজে ইউজ করে, মানে শিকারটাকে হিপনোটাইজ করে ফেলে এবং একটা টক্সিন এলিমেন্ট দেয় বা টক্সিক এলিমেন্ট দেয়, এই জন্য এটার নাম হচ্ছে কি বলো, হিপনোটক্সিন। এখন এই হিপনোটক্সিনটা আসছে কোথা থেকে? এটা কোথা থেকে আসছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে বারবার এই টপিক্সটা থেকে কিন্তু প্রশ্ন এখন আসতেছে না, অনেক আগে থেকে এখান থেকে বারবার প্রশ্ন আসছে, ঠিক আছে? সো আমরা এই হিপনোটক্সিনের ইতিহাসটা একটু পড়বো। এই হিপনোটক্সিনটা মূলত হাইডার নেমাটোসিস্ট থেকে আসছে, বা নেমাটোসিস্ট এই টপিক্সটা থেকে প্রশ্ন আসছে। আমাদেরকে এই প্রশ্নটা অ্যানালাইসিস করে বুঝতে হবে এখানে নেমাটোসিস্ট এই টপিক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখন এই নেমাটোসিস্টের মধ্যে কী কী নেমাটোসিস্ট আছে এটা একটু আমরা জানবো। চলো, নেমাটোসিস্ট আছে হচ্ছে 4 ধরনের। কি কি? একটা হচ্ছে স্টিনোটিল, একটা হচ্ছে ভলভেন্ট, একটা হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিনেন, আরেকটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন। এগুলো সবগুলোই দুইটাই কি বলতো, গ্লুটিনেন্ট। তাহলে আমরা কি কি বললাম? প্রথমে বলছি স্টিনোটিল, তারপরে বলছি ভলভেন্ট, এবং তারপরে বলছি স্ট্রেপটোলিন গ্লুটিনেন, তারপরে বলছি স্টেরিওলিন গ্লুটিনেন। এই 4টা নেমাটোসিস্ট পাওয়া যায়, তাই না? এবং এখানে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, মনে রাখবা। হাইড্রাতে 3টা জিনিস এখান থেকে পরীক্ষাতে আসে। হাইড্রার ক্ষেত্রে মনে রাখবা 2, 3, 4, তাই না? 2-এর পরে কি হয়? প্রথমে 2, তারপরে কি হয় 3, তারপরে কি হয় বলো তো 4। তুমি মনে রাখবা হাইড্রার ক্ষেত্রে 2, 3 যদি বলে নিডারিয়া পর্বে কত ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, আনসার হচ্ছে 23 ধরনের। নিডারিয়াতে কত ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? 23 ধরনের। আর যদি বলে হাইড্রাতে কত ধরনের পাওয়া যায়, বলবা 4 ধরনের। তাহলে তুমি এখান থেকে মনে রাখবা কি, ভাইয়া শিখাই দিল 2, 3, 4, 2, 3, 4, শুধু মনে রাখবা কি বলো, 2, 3, 4, 2, তারপর 3, তারপর 4, ঠিক আছে? তাহলে এটা এই 23 ধরনের কোথায় পাওয়া যায় বলো তো? এটা পাওয়া যায় নিডারিয়া পর্বতে। আর যদি বলে যে বাকি 4 ধরনের কোথায় পাওয়া যায় বাবা, এটা হচ্ছে আমাদের হাইড্রাতে, ঠিক আছে? এই 2, 3, 4 দিয়ে আমরা মনে রাখতে পারি। এখন নেমাটোসিস্ট আছে মোটে, তাহলে হাইড্রাতে আছে 4 ধরনের। কি কি বলো তো? প্রথমে হইতেছে স্টিনোটিল, তারপর হচ্ছে ভলভেন্ট, তারপর হচ্ছে স্ট্রেপটোলিন, তারপর হচ্ছে স্টেরিওলিন। তো চলো আমরা একটু এইগুলা সম্বন্ধে একটু ভালো করে পড়বো কি কি আছে, ঠিক আছে? এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো তো, আমি আসলে কনফিউজড হয়ে আছি এখনো, কারণ কেউ দেখতেছি জয়েন দিচ্ছে আবার বের হয়ে যাচ্ছে, মানে আসলে সাউন্ডটা একটু ক্লিয়ার যাচ্ছে কিনা একটু জানাও সবাই। ভিডিও কোয়ালিটি কি ঠিক আছে? আচ্ছা, হ্যালো, ভিডিও কোয়ালিটি কি ঠিক আছে? তোমরা কি ভিডিও কোয়ালিটি ঠিক দেখতে পাচ্ছ নাকি ঘোলা দেখা যাচ্ছে? একটু জানাও তো সবাই যারা যারা আসছো। আই থিঙ্ক ভিডিও কোয়ালিটি ঠিক আছে, সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। একটু জানাও তোমরা। ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা, শুরু করি তাহলে। আমরা যেখানে ছিলাম, তো আমরা এই নেমাটোসিস্টগুলো নিয়ে পড়বো। তাহলে আমরা এতক্ষণে বুঝে গেছি যে ভাইয়া আমাদের নেমাটোসিস্ট হইতেছে 4টা। নেমাটোসিস্ট কয়টা বলো তো? 4টা। হ্যাঁ, নেমাটোসিস্ট হচ্ছে আমাদের 4টা। কি কি? তো আমরা একটু বয়ে যাবো, এই নেমাটোসিস্টগুলো পড়ার আগে একটু ফিল করতে হবে। শোনো, তোমাকে একটা কথা বলি, আমরা সবসময় করি কি জানো, যে কোনো কিছু পড়ে আগে মুখস্থ করার চেষ্টা করি, মানে কোনো কথারই মুখস্থ করার চেষ্টা করি। আমি তোমাকে বলি, মানুষের সবচেয়ে বড় পাওয়ার কি জানো? ফিলিংস। তুমি যদি ফিলিংস দিয়ে যে কোনো কিছুকে ফিল করতে পারো, তাহলে তোমার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে? আমরা মনে করি বায়োলজি মানেই মুখস্থ, ফিজিক্স মানেই মুখস্থ, কেমিস্ট্রি মানেই মুখস্থ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানেই মুখস্থ করে ভর্তি করে ফেলবো। কিন্তু আলটিমেটলি ক্ষতিটা হয় ওখানে, মুখস্থ করতে গেলেই ধরা খাবা। তো আগে করবা কি, ফিল করবা যে কি বলতে চাচ্ছে,
তারপরে না মুখস্থ করবো, হুদাই আগে তো কি করা যাবে না, মানে মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, যেমন আমি দেখো তোমাদের বই নেমাটোসিডগুলোর ছবি দেওয়া আছে, তোমরা আমি দেখতে পাচ্ছ, আমি একটু জুম করি। হ্যাঁ, তোমরা দেখো নেমাটোসিডগুলোর ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? দেখো নেমাটোসিডগুলোর মধ্যে প্রথমটা কি আছে দেখো তো, হিপনোটক্সিন। তারপরটা দেখো, মানে এই যে এটা আমাদের স্টিনোটিল, এই যে ক নাম্বারটা। তারপরটা দেখো একদম পেঁচানো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভলভেন্ট। তারপরটা হচ্ছে, কেন দেখাচ্ছি এটারও কারণ আছে, দেখো তোমার পরামুখস্থ হয়ে যাবে। তারপরটা হচ্ছে দেখো একটা কাঁটা কাঁটা কাঁটাওয়ালা, এবং তুমি দেখো ঘ নাম্বারটা দেখো কোনো কাঁটাই নেই, দেখছো? চারটা জিনিস। তাহলে তুমি বুঝে গেছো এতক্ষণে যে ভাইয়া এই চারটার মধ্যে একটাতে কাঁটা আছে। হ্যাঁ, একটাতে কাঁটা আছে ভাইয়া, এই চারটার মধ্যে একটাতে প্যাঁচ আছে। তাহলে একটাতে কাঁটা আছে, একটাতে প্যাঁচ আছে, এই দুটো ভাইয়া আমরা বুঝে গেছি, পারবো ইনশাল্লাহ। এবং মজার বিষয় হচ্ছে তুমি দেখো এই চারটার মধ্যে একটার কি বলতো সূত্রক অনেক বড়, ঠিক আছে? তাহলে তোমাকে যদি এখন পরীক্ষাতে বলে যে কোন নেমাটোসিস্টার সূত্রক পেঁচানো, তুমি দেখতেই পাচ্ছ খ নাম্বারটা হবে। এবং খ নাম্বারটার নাম কি বলতো? খ নাম্বারটার নাম হচ্ছে ভলভেন্ট। হ্যাঁ, খ নাম্বারটার নাম কি বলতো? ভলভেন্ট। এবং দেখো গ নাম্বারটা, দেখো গ নাম্বারটার মধ্যে কাটা আছে কিন্তু। হ্যাঁ, তাহলে যদি বলে কোন নেমাটোসিস্টে একটাই কাটা, মানে কাটা আছে কার, তুমি বলবা ভলভেন্টের, ঠিক আছে? আর যদি বলে এই যে এটা দেখো ঘ নাম্বারের কাটা নাই, এটারও কাটা নাই, এটারও কাটা নাই। এখন চলো আমরা এগুলো নিয়ে একটু ব্যাখ্যা সহ পড়বো। তাহলে তোমরা ছবিগুলো দেখছো, একটু ফিল করতে পারছো যে ভাইয়া একটা বলছে প্যাঁচ আছে, ওই যে ঘড়ির কাঁটার মতো বা কর্ক স্ক্রুর মতো প্যাঁচ আছে, ভাইয়া আরেকটাতে কাঁটা আছে, এইটা হলো সিগনিফিকেন্ট ফিচার বা দেখার মতো ফিচার। এখন চলো আমরা জিনিসপাতিগুলো কত সুন্দর করে পড়ি, দেখো এমনি মনে থাকবে। প্রথম কথা হচ্ছে, প্রথমে আমরা জানবো স্টিনোটিল। স্টিনোটিল বা যেটাকে সুন্দর করে বলে, আমি একটু জুমটা কমাই দিই নাহলে হাতগুলো অনেক বড় বড় লাগবে। স্টিনোটিল বা যেটাকে সুন্দর করে বলে পেনিট্রেন্ট। স্টিনোটিল বা কি বলতো? পেনিট্রেন্ট। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা পেনিট্রেন্ট মানে কি বা পেনিট্রেশন মানে কি, প্রবেশ করানো। তাহলে হাইড্রা শিকারকে অবশ করে দেয় এইটার মাধ্যমে। তাহলে যদি বলে যে কোনটার মাধ্যমে হাইড্রা কি করে দেয়, শিকারকে অবশ করে দেয়, তাহলে আনসার হবে কি বলতো? স্টিনোটিল বা কি বলতো? পেনিট্রেন্ট। ঠিক আছে, এটা খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং মনে রাখবে এখান থেকে যে হাইড্রার যতগুলো নেমাটোসিস্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় নেমাটোসিস্ট হচ্ছে এই স্টিনোটিল। তাহলে এটা প্রথম কথা হচ্ছে এটা বৃহত্তম। এটা কি বলতো? এটা হইতেছে বৃহত্তম। স্টিনোটিল বা পেনিট্রেন্ট এটা হইতেছে কি বলো? বৃহত্তম। এবং আর কি লাগবে এখান থেকে? তুমি মনে রাখবা যে এইটার মধ্যে হিপনোটক্সিন আছে। কি আছে? হিপনোটক্সিন আছে, যেটা আমাদের পরীক্ষাতে এবার আসছিল, হিপনোটক্সিন। এবং এই হিপনোটক্সিন দিয়ে কী করা হয়? হিপনোটক্সিন দিয়ে হিপনোটাইজ করা হয়। হিপনোটাইজ মানে কি? শিকারকে অবশ করে ফেলা হয়, তাই না? তাহলে যদি বলে শিকারকে অবশ বা অজ্ঞান করে ফেলা হয়, অজ্ঞান করে ফেলায় বা হিপনোটাইজ করে ফেলে, তাহলে হাইড্রাও কি করতে পারে? ওই যে অজ্ঞান পার্টির মতো অজ্ঞান করে ফেলে, বুঝছো? দেখছো না অজ্ঞান পার্টি কি করে, বাসের মধ্যে কি করে, ওষুধ খাওয়ায় অজ্ঞান করে দেয় না? তাহলে এই স্টিনোটিল বা পেনিট্রেন্টের মাধ্যমেও কি হতে পারে বলো তো? শিকার অজ্ঞান হতে পারে। সেম কথা, অজ্ঞান পার্টির মতো হাইড্রাও কাজ করে। এবং এই হিপনোটক্সিন যেটা আছে, হিপনোটক্সিনের মধ্যে কি কি আছে এটা পরীক্ষাতে খুব বেশি আসে। মনে রাখবা ভাইয়া, হিপনোটক্সিনের মধ্যে প আছে আর ফ আছে। তাহলে হিপনোটক্সিনের মধ্যে প আছে আর ফ আছে, এ তো সবাই মনে রাখতে পারবা। হিপনোটক্সিনের মধ্যে কি আছে বলো তো? এই যে প, হিপনোটক্সিনের মধ্যে প তো দেখাই যাচ্ছে, আর প এর পরে অক্ষর কি হয় বলো তো? ফ আছে। তাহলে কি বলো তো ভাইয়া? প আর ফ, ঠিক আছে? পতে হচ্ছে প্রোটিন, পতে কি বলতো? প্রোটিন। আর ফতে কি বলতো? ফেনল। ফতে কি বলতো? ফেনল। তাহলে দুইটা কথা বোঝা গেল। যদি বলে হিপনোটক্সিনের মধ্যে কি কি আছে, তুমি বলবা প আর ফ আছে ভাইয়া, প্রোটিন আছে আর ফেনল আছে, পড়া শেষ। নেক্সট কথা হইতেছে, যদি বলে এখন তাহলে আমরা হিপনোটক্সিন বা স্টিনোটিল সম্পর্কে কি কি জানবো? প্রথম কথা ভাইয়া, এটা অনেক বড়। তারপর এর মধ্যে হিপনোটক্সিন আছে ভাইয়া, হিপনোটক্সিনের মধ্যে ভাইয়া প আর ফ আছে, মানে প্রোটিন আর ফেনল আছে, এবং ভাইয়া এটা দিয়ে অজ্ঞান করে দেয়, পড়া শেষ। তাহলে এইটা হলো আমাদের কাহিনী, ঠিক আছে? এখন আসো, এখন আসো নেক্সট কথাবার্তা। নেক্সট কথাতে আসো, আমরা পড়বো ভলভেন্ট নিয়ে। তুমি দেখছিলাম আমি যখন তোমাকে ওই যে নেমাটোসিস্টগুলো ছবি দেখাইছিলাম, আমি তখন তোমাকে বলছিলাম যে ভাইয়া কি বলতো, যে একটারই শুধু প্যাঁচ ছিল, চারটার মধ্যে একটার প্যাঁচ ছিল না। আমি আবার ছবিতে দেখাই, দেখো এই চারটার মধ্যে কার প্যাঁচ আছে বলো তো? একটারই শুধু প্যাঁচ আছে, দেখছো? মানে এরকম ব্যাপারটা এরকম যে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে সবাই ঠিক আছে, একজন ভুল করে কোনো কিছু একটা করে ফেলছে, তার মানে যার একটা থাকে সে ভুল করে থাকে বলছে। তুমি মনে রাখবা ভলভেন্টের ভুল করে, ভলভেন্টের ভুল করে প্যাঁচ আছে, প্যাঁচ আছে। প্যাঁচটা দেখতে কিসের মতো বলো তো? কর্ক স্ক্রুর মতো, কর্ক স্ক্রুর মতো। তাহলে যদি বলে ভলভেন্টের প্যাঁচটা দেখতে কিসের মতো, আমরা অ্যান্সার দিব ভাইয়া কর্ক স্ক্রুর মতো, কর্ক স্ক্রুর মতো।
ঠিক আছে? আচ্ছা, কর্ক স্ক্রুর মতো হয়ে গেছে। আচ্ছা, এবং ভলভেন্টের কাজ কি? মনে রাখবে এটা ভুল করে শিকারকে কি করে বলো তো? আঁকড়ে ধরে। মানে এ যা কিছু করে সব কি করে? ভুল করে করে ফেলে, তাই না? যেমন ভলভেন্ট, এর ভুল করে প্যাচ আছে, ভলভেন্ট এ ভুল করে আঁকড়ে ধরে। এই কথাগুলো মনে রাখলে এখান থেকে শেষ। তাহলে স্টেনোটিলে কি বলছি? বৃহত্তম হিপ্রোটক্সিনের মধ্যে পাওয়ার আছে, প্রোটিনাল ফেলেন এবং অজ্ঞান করে ফেলে, শেষ। এরপরে বলছি কি বলতো? ভলভেন্ট হচ্ছে ডেফিনেটলি একটা প্যাচ বা প্যাচানোর সূত্র, দেখতে কর্ক স্ক্রুর মতো এবং আঁকড়ে ধরে, পড়া শেষ। এরপরে আসো আমরা দেখব দুইটা আছে, একটা হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিনেন আর একটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন। স্ট্রেপটোলিন গ্লুটিনেন গ্লুটিনেন আরেকটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন। আমি অনেক স্টুডেন্টদের দেখছি এই নাম ইয়াগুলা, ওই যে তোমার কি বলে স্টেরিওলিন গ্লুটিনেন, অনেক স্টুডেন্ট দেখছি এগুলোর ব্যবহার করে মুখস্থ করে। আচ্ছা, তুমি যদি একটু ফিল করো নামগুলো থেকেই তো বলা যায়। তুমি দেখো এর নামের মধ্যেই লাগানো আছে গ্লু, গ্লু। তাহলে তুমি বলো এই যে স্ট্রেপটোলিন গ্লুটিনেন আর স্টেরিওলিন গ্লুটিনেন এগুলো কি করবে? এগুলো কি করবে? এগুলো আঠার, তাই না? আঠার মতো কি করবে বলো তো? আঠার মতো ডেফিনেটলি শিকারকে আটকায় রাখবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি বলা হয় যে স্ট্রেপটোলিন গ্লুটিনেন এবং স্টেরিওলিন গ্লুটিনেন কী করে বলো তো? তুমি বলবে ভাইয়া এখানে তো গ্লু গ্লু নামের সাথেই আছে, তার মানে এটা ডেফিনেটলি কী করবে? একটা আঠালো রস ক্ষরণ করবে, আঠালো রস ক্ষরণ করবে এবং শিকারকে আটকায় রাখবে। শিকারকে কী করবে বলো? আটকায় রাখবে। এই দুইটা গ্লুটিনেন্টের একই কাজ, এটারও কাজ যা ওইটারও কাজ সেম, সেম টু দ্য সেম। আচ্ছা, তাহলে আমরা এইটুকু বুঝছি। এবং আমরা এখন পড়ব হচ্ছে যে এদের মধ্যে সবচেয়ে বড় তো পড়ছি স্টিনোটিল, তাহলে সবচেয়ে ছোট কোনটা মনে রাখবো? ওই যে সমানুতা পড়ছি না আমরা, স্টেরিও সমানুতা বা সমানুতা। তুমি মনে রাখবো এই যে স্টেরিও যে কথাটার সাথে থাকবে সেইটাই সবচেয়ে ছোট। যদি বলো সবচেয়ে ছোট কোনটা বা সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, তুমি বলবা স্টেরিও যেটা সেটাই সবচেয়ে ছোট। স্টেরিও সমানু পড়ছি না, বা স্টেরিও সমানুতা, ত্রিমাত্রিক সমানতা। তোমার আবার স্টেরিও কথাটা যেখানে থাকবে ওইটাই ছোট 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 হবে, ঠিক আছে? আর আমাদের জীবনে পদে পদে বাধা, তাই না? আমাদের জীবনে কি বলতো? পদে পদে বাধা মানে হচ্ছে তুমি যেটাই পড়তে যাবা দেখবা পড়া বুঝতেছো না, যে কাজই করতে যাবা দেখবা কাজ হচ্ছে না, ঝামেলা হচ্ছে। মনে রাখবা স্টেপ, এ দেখো স্টেপ আছে না, স্টেপ। তো তুমি মনে রাখবা স্টেপে স্টেপে কাটা। তাহলে যদি বলে কাটা, কাটাযুক্ত কোনটা, তুমি বলবা স্টেপ যেটা যেটাতে আছে। স্টেপে স্টেপে কি বলতো? কাটা। মনে থাকবে। তাহলে আমি বলি যে কাটাযুক্ত নেমাটোসিস্ট কোনটা, তুমি বলবো ভাই যেটাতে স্টেপ আছে, স্টেপ 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 স্টেপে স্টেপে কাটা, তাই না? তাহলে কাটাযুক্ত নেমাটোসিস্ট কোনটা? ডেফিনেটলি স্টেপটোলিন। যদি বলি ভাইয়া সবচেয়ে ছোট কোনটা, বলবো ভাইয়া স্টেরিও সমাণু মানে স্টেরিওলিন যেটা, ঠিক আছে? ভেরি গুড। তোমাকে যদি বলি ভাইয়া স্টেপটোলিন গ্লুটিনেন আর স্টেরিওলিন গ্লুটিনেন দুইটারই ব্যবহার বলো, তুমি পারবা না বলতে? তুমি বলবা হ্যাঁ ভাইয়া দুইটারই মধ্যে নামের মধ্যে গ্লু আছে ভাইয়া, দুইটাই কী করে বলো তো? আঠারো রস ক্ষরণ করে এবং শিকারকে আটকায় রাখে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শেষ। আর আমি বলছি ভলভেন্টের ভুল করে একটা প্যাচ থেকে গেছে এবং ভুল করেও কী করে বলো? আঁকড়ে ধরে থাকে। আর স্টিনোটিলের মধ্যে কি বলো তো? স্টিনোটিলের মধ্যে আমাদের মনে রাখতে হবে এটা বৃহত্তম এবং এখানে হিপনোটক্সিন থাকে। আর কি লাগবে বলো তো? এটা অজ্ঞান করে ফেলে। এবং হিপনোটক্সিনের মধ্যে প আর ফ থাকে, পতে হচ্ছে প্রোটিন আর ফতে কি বলো তো? ফেনল। তোমরা কি সবাই বুঝতে পারছো? এই নেমাটোসিস থেকে এই কয়টা জিনিস আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক তোমরা বুঝছো। তুমি একটু কমেন্ট করে জানাও তো সব ঠিকঠাক বুঝছো কি না এই নেমাটোসিস টপিক্সটা। সবাই কি ঠিকঠাক বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা আর কি পড়বো এখান থেকে? আর যে জিনিস আছে যে ওই যে বললাম যে নেমাটোসিস্টের মধ্যে দুইটা কথা মনে রাখতে বলছিলাম, ওই যে সংখ্যা রিলেটেড 2, 3 আর কি বলতো 4। 2, 3 আর 4 বলছিলাম না, মনে এসছে? তো 2, 3 দিয়ে কি বলছিলাম? এটা নিডারিয়াতে পাওয়া যায়। আর 4 দিয়ে মনে রাখবা এটা কোথায় পাওয়া যায় বলতো? হাইড্রাতে পাওয়া যায়। এটা পাওয়া যায় হাইড্রাতে, এটা পাওয়া যায় নিডারিয়াতে। হয়েছে? আর কি বলছি ভাইয়া? আর বলছি আর এটা মনে রাখবা 4, এই 4 আর দ্বিগুণ করলে কত হয় আবার? 8। মানে কাহিনী হইতেছে এই 48 ঘন্টার মধ্যে আবার নেমাটোসিস্ট কি হয় বলো তো? 48 ঘন্টার মধ্যে নিডোসাইট বা নিডোসাইট প্রতিস্থাপিত হয়। তাহলে হাইড্রার এই নেমাটোসিস রিলেটেড যত সংখ্যা আমাদের সবগুলো সংখ্যা পড়া হয়ে গেল।
নিউক্লিওসাইড প্রতিস্থাপিত হয়। আমি আবারও বলি, 2 লিখবা, 3 লিখবা, 4 লিখবা, আর 4 দ্বিগুণ করে 8 লিখবা, পড়া শেষ। কি ভাইয়া এটা? এই যে 23 ধরনের নেমাটোসিস্ট হাইড্রাতে থাকে, সরি নিডারিয়াতে থাকে, 4 ধরনের হাইড্রাতে থাকে, আর 48 ঘন্টার মধ্যে নিউক্লিওসাইড কী হয় বলো তো? পুনরস্থাপিত হয়। দ্যাটস ইট। তাহলে আমাদের প্রথম প্রশ্ন পড়া শেষ। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, নেক্সট আসো, এর পরের প্রশ্নটা কি? এর পরের প্রশ্নটা বলছে ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম কি? মেডিকেল ভর্তি পরীক্ষায় এর পরের যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম কি? ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম কি? রক্তকণিকার নাম কি? ঠিক আছে, তো চলো আমরা পড়ে ফেলি। তার মানে আমরা বুঝতে পারছি এখান থেকে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে কি বলতো? ডেফিনেটলি এখান থেকে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত রিলেটেড কথাবার্তা। ঘাসফড়িংয়ের রক্ত রিলেটেড কথাবার্তা, দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি আছে বলো তো? তো চলো আমরা পড়ি। তাহলে প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, এখানে নর্মালি যেটা স্টুডেন্টরা করে কি জানো, যে শুধু ঘাসফড়িংয়ের রক্তর নামটা পড়ে শেষ, রক্তকণিকার নামটা পড়ে শেষ। কিন্তু আমরা যখন পড়তে বলি, কি বলে ওটাকে, ওই যে কোশ্চিন ব্যাংক পড়তে বলে রক্তকণিকার নামটা পড়ে রেখে দেয়, কিন্তু না, এখানেই পড়া শুরু হয়। তুমি আমাকে বুঝতে হবে রক্তকণিকা থেকে যেহেতু প্রশ্ন আসছে, তো ডেফিনেটলি ঘাসফড়িংয়ের রক্তটা বেশি ইম্পর্টেন্ট। ঘাসফড়িংয়ের রক্তকে একটু সুন্দর করে, একটু কিউট করে বলে হিমোলিম্ফ, তাই না? এটাকে বলে হিমোলিম্ফ। এন্ড বলবা ভাই হিমোলিম্ফ কেন বলে? আচ্ছা, তোমরা যারা হাসপাতালে গেছো বা যে কোনো বিভিন্ন টেস্ট করছো রক্ত সংক্রান্ত, তোমরা দেখবা ওটাকে বলে হেমাটোলজি। নাম শুনছো? হেমাটোলজি, তাই না? এখন এই যে হেমাটোলজি বা এই যে রক্ত রিলেটেড কথাবার্তা, তার মানে বুঝছি রক্তর বায়োলজিক্যাল টার্ম হচ্ছে হিম। রক্তর বায়োলজিক্যাল টার্ম কি বলতো? হিম। এখন নেক্সট কথা হচ্ছে, মনে রাখবা ঘাসফড়িংয়ের রক্তের সাথে হিম আর লিম্ফ একসাথে মিশ্রিত থাকে। হিম আর লিম্ফ কি থাকে বলো তো? একসাথে মিশ্রিত থাকে। আর যেহেতু হিম আর লিম্ফ একসাথে মিশ্রিত থাকে, তার কারণে একে সুন্দর করে বলে হিমোলিম্ফ। কি বলে? হিমোলিম্ফ। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হিমোলিম্ফের কালার কি বলতো? মনে রাখবা হিমোলিম্ফের কালার কি বলতো? হিমোলিম্ফের কালার হচ্ছে বর্ণহীন। মানে হিমোলিম্ফের লিটারালি কোনো কালারই নাই। আমাদের রক্ত যেমন লাল, তো ঘাসফড়িংয়ে যদি কেটে যায় তাহলে দেখবা, বা যদি ঘাসফড়িং অ্যাক্সিডেন্ট করে দেখবা কিন্তু ওখান থেকে লাল রক্ত বেরোচ্ছে না, দেখবা সাদা সাদা রক্ত বেরোচ্ছে বা একটা বর্ণহীন কালার বেরোচ্ছে। কারণটা কি? কারণটা হইতেছে ও রক্তটা বর্ণহীন। ও রক্তটা কি বলতো? বর্ণহীন, প্রথম কথা। আচ্ছা, আর কি কি জানতে হবে? যেহেতু রক্তের মধ্যে বলেই দিয়েছি হিমো আর লিম্ফ, মানে হিম আর লিম্ফের একটা মিশ্রণ আছে, এবং এই রক্তটা যেখানে থাকে সেটাকে সুন্দর করে বলে হিমোসিল। কি বলি? হিমোসিল। হিমোসিল এর মধ্যে থাকে। আমরা মনে রাখবো বায়োলজিতে সিল কথাটা থাকা মানেই, সিল কথাটা থাকা মানে সেটাকে বলবো গহ্বর। সিল কথাটা থাকা মানে সেটাকে কি বলে বলবো তো? গহ্বর। যেমন আমরা পড়ছি সিলেন্টেরন, আমরা পড়ছি না সিলেন্টেরন, এটাও কিন্তু একটা গহ্বর। তুমি যেখানে যেখানে সিল কথাটা পাবা, এই সিল কথাটা মানে মনে রাখবা, ভাইয়া বলছে এই সিল কথাটা মানে হচ্ছে গহ্বর। আচ্ছা, এখন ঘাসফড়িংয়ের রক্ত নিয়ে আমরা পড়তেছিলাম, রক্তকে বলে হিমোলিম্ফ। কারণ কি ভাইয়া? হিমোলিম্ফ হইতেছে হিম আর লিম্ফের একটা মিশ্রণ। ভাইয়া হিমোলিম্ফের কালার কেমন? বলবা ভাইয়া আমাদের রক্তের মতো না, মানে হচ্ছে ওটা আমাদের রক্তের মতো লাল না ভাইয়া, ওটা হচ্ছে সাদা। আর কি? আর আমাদের রক্ত কি আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে? হ্যাঁ, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কি করে বলো তো? সাহায্য করে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ওদের রক্ত কিন্তু শ্বাস প্রশ্বাসে সাহায্য করে না, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি বলে ঘাসফড়িংয়ের রক্ত, যেটা নাম হচ্ছে হিমোলিম্ফ, ওটাকে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে না। শ্বাস প্রশ্বাসে কি করে না বলো তো? প্রশ্বাসে সাহায্য করে না, শ্বাস প্রশ্বাসে সাহায্য করে না। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। বোঝা গেছে? আর কি লাগবে এখান থেকে মনে হয়? এবং তুমি দেখতেই পাচ্ছ ও রক্তর নাম যেহেতু হিমোলিম্ফ, এবং রক্তের মধ্যে যে কণিকা থাকবে রক্তকণিকা, রক্তকণিকাকে কি বলবো? সাইট। তাহলে ওটার নাম হয়ে যাবে কি বলতো বাবা? হিমোসাইট, তাই না? যেমন আমাদের রক্তকণিকার মধ্যে আরবিসি থাকে না, ওটাকে আমরা সুন্দর করে বলি কি বলতো? এরাইথ্রোসাইট।
ইরিথ্রোসাইট আমাদের রক্তকণিকার মধ্যে আরবিসি ছিল বা লোহিত রক্তকণিকা বললাম, ইরিথ্রো দেখো সাইট চলে আসছে। সো ওদের রক্তের মধ্যে যেটা থাকে তুমি বুঝতেই পারছো যে রক্তকণিকার নামের সাথে লাস্টের দিকে বেশিরভাগ ক্ষেত্রে সাইট যাচ্ছে, তাহলে ওদের রক্ত তো হিমোলিম্ফ ছিল নামটা, তাই না? আমরা তো বলবো না ঘাসফড়িংয়ের রক্ত, আমরা বলবো ঘাসফড়িংয়ের হিমোলিম্ফ। যেমন আমাদের ক্ষেত্রে হলে বলবো ব্লাড, বাট ওদের ক্ষেত্রে বলবো হিমোলিম্ফ। তো বলবো যে ওই হিমোলিম্ফের মধ্যে একটা সুন্দর কণিকা থাকে, ওটার নাম হচ্ছে হিমোসাইট। আচ্ছা, এখন আর কি কথা আছে এখানে? তাহলে ঘাসফড়িংয়ের রক্ত ঘাস প্রশ্বাসে সাহায্য করে না। এবং নেক্সট কথা হইতেছে যে ঘাসফড়িংয়ের রক্তের কি কি কাজ আছে, আমাদের রক্তের কি কি কাজ আছে তুমি একটু নর্মালি চিন্তা করো, আমাদের রক্ত কি কি কাজে সাহায্য করে? ওয়ালাইকুম আসসালাম তানজিন আক্তার, কেমন আছো? আচ্ছা, আমাদের রক্ত কী কী কাজে সাহায্য করে? কী কী কাজে সাহায্য করে সেটা হচ্ছে মনে রাখবা, আমাদের রক্ত কয়েকটি জিনিসে সাহায্য করে। প্রথম কথা হচ্ছে আমাদের দেহকে কী করে বলো তো? আমাদের দেহকে কিন্তু তোমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই না, মানে জীবাণু ধ্বংস করে। তাহলে আমাদের রক্ত ডেফিনেটলি আমাদের দেহের মধ্যে জীবাণু আছে, এগুলোকে কী করে বলো তো? জীবাণু এগুলোকে ধ্বংস করে ফেলে। প্রথম কথা, আমাদের দেহের যদি কোথাও কেটে যায় তাহলে সেখানে কী করে বলো তো? সেখানে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে, মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর কি করে? আমাদের যে খাবারগুলো থেকে পুষ্টি আসে, এই পুষ্টিগুলো পুরো দেহে কী করে বলো তো? ছড়াইয়ে দেয়। পুষ্টিগুলো কী করে বলো তো? পুষ্টিগুলো পুরো দেহ, সমগ্র দেহে কী করে বলো তো? ছড়াইয়ে দেয়, ঠিক আছে? আর কি করে রক্ত? আচ্ছা, নেক্সট কথা হচ্ছে আর কি করে রক্ত? আর কি করে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা যে ঘাসফড়িংয়ের রক্ত এক্সট্রা দুইটা কাজ করে। একটা হইতেছে ডানার সঞ্চালন করে, একটা হচ্ছে ডানা সঞ্চালন, মানে ওই যে ঘাসফড়িং যে উড়ে উড়ে বেড়ায় ওই ডানা সঞ্চালন করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে এদের খোলস মোচনে সাহায্য করে। খোলস মোচন মানে কি জানো? মানে এদের খোলস পরিবর্তনে সাহায্য করে, খোলস মোচনে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা মনে রাখবো কি কি? কয়েকটা জিনিস মনে রাখবো। তো ঘাসফড়িংয়ের রক্তের যদি বলি বা হিমোসাইটের বা হিমোলিম্ফের যদি কাজ বলি, তাহলে হিমোলিম্ফের কি কি কাজ? হিমোলিম্ফের কাজ মনে রাখবো আমরা একটা নিউমোনিক্স দিয়ে। হ্যাঁ, আমরা যদি কি করি, আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার কথা মতো না চলি তাহলে কি হবে বলো তো? খোদা আমাদের কি করবে? জাহান্নামে পাঠিয়ে দিবে নাকি? তাহলে তখন আমাদের কি হবে? তখন আমাদের পাঁজর ভেঙে যাবে। তো আমরা মনে রাখবো খোদা, খোদা, খোদা ডা কি করবে বলো তো? পাঁজর ভেঙে দিবে, তাই না? খতে হচ্ছে কি বলতো? খতে হচ্ছে খাদ্য সার পরিবহন। খাদ্য সার পরিবহনও হবে, আবার খোলস মোচনও হবে। খাদ্য সার পরিবহন, আবার খতে তুমি খোলস মোচনও বলতে পারো, খোলস মোচনে বলতে পারো, ঠিক আছে? আর দাঁতে কি হয় বলতো? ডেফিনেটলি ডানার সঞ্চালন হয়েছে। আর পথে কি বলতো? পথে হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টিদ্রব্য কি করে বলতো? পরিবহন করে, পুষ্টিদ্রব্য পরিবহন করে। জতে কি বলতো? জীবাণু ধ্বংস করে। জীবাণু কি করে বলতো? ধ্বংস করে। এবং রতে কি বলতো? রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত তঞ্চনে সাহায্য করে, রক্ত তঞ্চনে সাহায্য করে। তো আই থিঙ্ক এগুলো আমরা পারবো, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে থাকলে আমাকে বলো, ইনশাল্লাহ আমি বলে দেবো, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা এখন পারবা। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন আমাকে বলছো যে ভাইয়া আমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিলে তো এই গ্রুপে আসে না, কী কারণে আসে না ভাইয়া একটু বলেন। তা আমি এখানে কাহিনিটা বলি। কাহিনি হইতেছে তোমার এটা না আসার কারণ হচ্ছে কি, যে আমাদের ওই যে মানে গ্রুপটা হচ্ছে প্রাইভেট, বুঝছো? এই জন্য তোমরা মাঝে মাঝে ফ্রেন্ডদের মেনশন দিলে দেখবা আসতে চায় না, একটু ঝামেলা করে, তাই না? সো আমি আসলে ডিসিশন নিচ্ছি, আমি কদিন পরে হয়তো তোমার করব, কী বলে ওটাকে, আমি একটা পেজে হয়তো লাইভ করতে পারি, আমি এখনো শিওর না। পুরোটাই তোমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন, এই জিনিসটা পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের রেসপন্সের উপর। আমি আগের দিনও বলছিলাম। সো আই থিঙ্ক তোমরা রেসপন্স যদি বেটার হয় তাহলে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে হিমোলিম্ফের কাজ কী কী বলছি বলো তো? খোদা আমাদের পাঁজর ভেঙে দিবে, তাই না? যদি আমরা কি করি, মানে অনেক পাপ কাজ করি। তাহলে খতে হচ্ছে খাদ্যসার বা খোলস মোচন, দাঁতে হচ্ছে ডানা সঞ্চালন, পাতে হচ্ছে পুষ্টি, যতে হচ্ছে জীবাণু ধ্বংস, আর রতে হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা। তাহলে এইটুকুও পড়া হয়ে গেল। তাহলে আমরা ঘাসফড়িংয়ের রক্ত নিয়ে কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি, এবং প্রত্যেকটা কথা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি ঘাসফড়িংয়ের রক্ত বা হিমোসাইট থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক 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 বেশি। আমার কথা বুঝছো? ঠিক আছে,
তাহলে কি কি বললাম? প্রথমে বলছি ঘাসফড়িংয়ের রক্তের নাম হচ্ছে হিমোলিম, তারপরে বলছি ঘাসফড়িংয়ের রক্তটা দেখতে কেমন বলবো বর্ণহীন, তারপরে বলছি ঘাসফড়িংয়ের তোমার কি বলে ঘাসফড়িংয়ের রক্তটা বর্ণহীন, তারপর যদি বলে ঘাসফড়িংয়ের রক্ত থাকে কই ভাই, হিমোসিলের মধ্যে থাকে, তারপর যদি বলে ঘাসফড়িংয়ের রক্তকে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, বলবা জি ভাইয়া সাহায্য করে, তারপর যদি বলে ঘাসফড়িংয়ের রক্তকণিকার নাম কি, তুমি বলবা হিমোসাইট। হয়েছে? এখন বলছি ওর কাজগুলা কি, কাজগুলো বলে ফেলবা, খোদা পাচক। আই থিঙ্ক পড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ এখান থেকে পারবো। আর আরেকটু আমি এখান থেকে বলি, সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের যেমন আমাদের দেহের মধ্যে বিট করে, বিট করে কি কি বলতে পারবা? ধক 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 বিট করতেছে, তাই না? কি বিট করতেছে বলো তো? আমাদের দেহের মধ্যে প্রধান স্পন্দনশীল অঙ্গের নাম কি বলো তো? আমাদের দেহের মধ্যে মানুষের প্রধান স্পন্দনশীল অঙ্গের নাম কিন্তু কি বলো তো? হার্ট। প্রধান স্পন্দনশীল অঙ্গ, স্পন্দনশীল অঙ্গ কি বলতো? স্পন্দনশীল অঙ্গ হচ্ছে হার্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি যদি ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখো, তুমি কিন্তু কি দেখবা জানো? ওর প্রধান স্পন্দনশীল অঙ্গের নাম পৃষ্ঠবাহিকা, নট হার্ট। এটা মেডিকেলেও আসছিল, অনেকেই ভুল করছে, সবাই হার্ট দিয়ে আসছে, হার্ট কিন্তু না। ওর প্রধান স্পন্দনশীল অঙ্গের নাম কি বলতো? ঘাসফড়িংয়ের প্রধান স্পন্দনশীল অঙ্গের নাম পৃষ্ঠবাহিকা। এটা ভোলা যাবে না, এটা ভোলা যাবে না। আমার কথা বুঝছো? আচ্ছা ঠিক আছে। তারপরে তোমরা আমাকে বলো তো যে ঘাসফড়িংয়ের আমাদের হার্টের প্রকোষ্ঠ কয়টা? দেখি কমেন্ট করো তো, আমাদের হার্টের প্রকোষ্ঠ কয়টা? কে বলতে পারবা? বলো বলো বলো, আমাদের হার্টের প্রকোষ্ঠ কয়টা? আমরা তো তখন লিখি 4টা প্রকোষ্ঠ। আচ্ছা, কিন্তু মজার বিষয় কি জানো? ঘাসফড়িংয়ের হার্টের প্রকোষ্ঠ কয়টা? এই ঘাসফড়িংয়ের নামের মধ্যে দেখো দন্তার স আছে, এই স দিয়ে মনে রাখবা 7টা প্রকোষ্ঠ। কয়টা প্রকোষ্ঠ বলো তো? 7টা প্রকোষ্ঠ। তাহলে ঘাসফড়িংয়ের হার্টের কিন্তু প্রকোষ্ঠ 7টা। হ্যাঁ, আমাদের যেমন হার্টের প্রকোষ্ঠ এই 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 যা হয়ে গেল আমাদের হার্ট, তাই না? হৃদয় 1 2 3 4। কিন্তু ঘাসফড়িংয়ের হার্টের প্রকোষ্ঠ কয়টা বলো তো? ওই ঘাসের স দিয়ে মনে রাখতে পারবা কয়টা বলো তো? 7টা। কয়টা বলো তো? 7টা। ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? আশা করি নাই। এখন নেক্সট আসো, এখান থেকে আমরা আর কি পড়বো? এখান থেকে আমরা আরও জানবো যে আর কি জানবো। তাহলে আর যেটা জানবো সেটা হচ্ছে ঘাসফড়িংয়ের কিছু প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে 1 জোড়া করে ছিদ্র থাকে। প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে কয় জোড়া করে ছিদ্র থাকে বলে? 1 জোড়াকে। এগুলোকে সুন্দর করে বলে অস্টিয়া। তাহলে মনে রাখবা 7 জোড়া অস্টিয়া থাকে। কি থাকে? অস্টিয়া থাকে, অস্টিয়া। তাহলে তুমি ভুলে গেলে সমস্যা নেই, যদি বলে কতটা অস্টিয়া থাকে বা কত জোড়া, এই অস্টিয়ার নামটা দেখলেও তুমি দন্ত স দিয়ে বলে ফেলতে পারবা, তাই না? দন্ত স দিয়ে কি বলে ফেলতে পারবা না? হ্যাঁ, বলে ফেলতে পারবা। এটা কি হবে বলো তো? এটা ডেফিনেটলি হবে স দিয়ে। আবার বলতে পারছে কতগুলো বলো তো? 7 জোড়া। তাহলে এগুলো আমাদের হয়ে গেল, এটা আমরা পারবো। আসলে বায়োলজি কি করে, অনেকে দেখছি শুধু মুখস্থ করে কিছু কিছু জিনিস, বা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এমনি মনে রাখা যায়। এগুলো হুদাই মুখস্থ করে লাভ নেই, মুখস্থ করলে ভুলে যাবা। দেখবা মুখস্থ করছো 2 দিন 3 দিন পর আবার ভুলে গেছো, আবার পড়বা আবার ভুলে গেছো। তুমি মুখস্থই করা লাগবে না, ওটা এমনি মনে থাকবে। কিছু জিনিসপাতি আছে, যেমন আমাদের অ্যাভারেজ হার্টবিট যদি বলা হয় কতবার বলো তো? আমাদের হার্টবিট হচ্ছে কতবার? 75, তাই না? কিন্তু ঘাসফড়িংয়ের কতবার জানো? ঘাসফড়িংয়ের কতবার জানো? ঘাসফড়িংয়ের হচ্ছে 100 থেকে 110 বার। 100 থেকে 110 বার ঘাসফড়িংয়ের হার্ট এতবার বিট করে। মানে তোমরা ওই যে ইয়াগুলো আছে না, গান শুনলে যেমন স্পিকারের উপর বিট করে, শব্দ হয় দুম 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 করে, তেমন ঘাসফড়িংয়ের রক্তও কিন্তু মানে হার্টও কিন্তু বিট করে কতবার বলো? 100 থেকে 110 বার প্রতি মিনিটে। বুঝছো? খুব ইম্পর্ট্যান্ট। এবং আরও কথা হচ্ছে, ঘাসফড়িংয়ের পুরা বডিতে রক্ত একবার ঘুরে আসতে সময় লাগে কতক্ষণ জানো? এটা হচ্ছে 30 থেকে 60 মিনিট। 30 থেকে 60 মিনিট মনে রাখারই দরকার নেই, তুমি মনে রাখবা ভাইয়া আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে ভাইয়া। ঠিক আছে? তাহলে যদি বলে ঘাসফড়িংয়ের কী কী জানো তুমি রক্ত রিলেটেড, মানে রক্ত সংবহন রিলেটেড, তুমি বলবো ভাইয়া আমাদের যেমন স্পন্দনশীল অঙ্গ হচ্ছে হার্ট, ওদের কিন্তু হার্ট না, ওদের হচ্ছে পৃষ্ঠবাহিকা। ঠিক আছে? আর ওদের হার্ট আছে, কিন্তু কথা হচ্ছে হার্টের মধ্যে কাহিনী আছে ভাইয়া। আমাদের হার্টের 4টা প্রকোষ্ঠ, কিন্তু ওদের হার্টের ভাইয়া 7টা প্রকোষ্ঠ। আর কি আছে ভাইয়া? ওই যে হার্টের মধ্যে যে ছিদ্রগুলো আছে সুন্দর সুন্দর, এগুলোকে বলে অস্টিয়া। অস্টিয়া কয়টা ভুলে গেছো, কোনো সমস্যা নেই। ওই অস্টিয়ার মধ্যে দন্তস্ব দেখতে পাবা।
ঠিক আছে, অস্ট্রিয়ার মধ্যে কি দেখতে পাবা বলো তো? ওই দন্তাস্ব দেখতে পাবা। ওই দন্তাস্ব দেখেই বলে দেবা অস্ট্রিয়া কত জোড়া, 7 জোড়া। তারপরে বলবা ঘাসফড়িংয়ের হার্টবিট কতবার। ধরো তোমার কাছে, তুমি ডাক্তার হয়ে গেছো, তোমার কাছে ঘাসফড়িং আসছে, হ্যাঁ, এই ভাইয়া মাপেন আমার হার্টবিট কত। তো তুমি দেখবা স্টেথোস্কোপ বসায় দেখতো কতবার বলতো, 100 থেকে 110 বার, 100 থেকে 110 বার। এবং যদি বলে পুরা বডিতে, ঘাসফড়িংয়ের পুরা বডিতে একবার রক্ত সার্কুলেট করতে কত সময় লাগে, বললো ভাইয়া আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে। কোনো ব্যাপার এটা না। তাহলে আমাদের পুরা ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র নিয়ে পিএইচডি করা হয়ে গেছে। মানে মোটামুটি রক্ত থেকে যেগুলো প্রশ্ন অনেক বেশি আসে আমি বলে ফেলছি। তুমি যেখানেই পরীক্ষা দিতে যাও, বাংলাদেশের যেখানেই পরীক্ষা দাও না কোনো, যে ভার্সিটিতেই পরীক্ষা দাও না কোনো, এই রক্ত থেকে প্রশ্ন আসবে। তাহলে আরেকবার লাস্ট রিভিশন করে দিই। আরেকটা জিনিস মাথায় রাখবা, আমি প্রশ্নগুলো বা জিনিসপাতিগুলো এমনভাবে পড়াই দিই বা চেষ্টা করি, তোমরা আমার সাথে চেষ্টা করবা বলার। তাহলে কি হবে, আমার সাথে সাথে বললে দেখবা এখানেই পড়া মুখস্থ হয়ে গেছে। আর এখানে পড়া মুখস্থ হলে বাসায় যেহেতু কম পড়তে হবে, তাই না? তুমি নিজে নিজে পড়বা, ভালো লাগবে না, বাট আমার সাথে পড়বা, রিদমে পড়বা, ভালো লাগবে। দেখো তাহলে ঘাসফড়িং, আমাদের রক্তকে বলি ব্লাড, বাট ঘাসফড়িংয়ের রক্তের একটা আলাদা নাম আছে, হ্যাঁ, ওটাকে বলে হিমোলিম্ফ, তাই না? ঘাসফড়িংয়ের রক্ত দেখতে কেমন? বর্ণহীন। আমাদের রক্ত দেখতে লাল, কিন্তু ওদেরটা দেখতে বর্ণহীন। আর কি ভাইয়া, আমাদের রক্ত দেখতে লাল, তার মানে আমাদের রক্তে হিমোগ্লোবিন আছে, একটা রঞ্জক আছে, কিন্তু ওদের রক্তে কোনো হিমোগ্লোবিন নাই, তার মানে ওদের রক্ত কি করে না, শ্বাস প্রশ্বাসে কোনোদিনই সাহায্য করে না। আর কি মনে রাখবো, ঘাসফড়িংয়ের এই হিমোসিল, মনে রাখবা হিমোলিম্ফটা থাকে কার মধ্যে বলো তো? তুমি মনে রাখবা ঘাসফড়িংয়ের রক্তটা থাকে হচ্ছে হিমোসিলের মধ্যে। আরেকটা জিনিস তোমাকে আমি বলে দিয়েছি, সিল মানে হচ্ছে কি বলতো ভাইয়া, সিল মানেই হইতেছে গহ্বর, সিল মানে হচ্ছে কি বলতো, গহ্বর। শেষ। আর বলছি এই কাজগুলো মনে রাখবা কি বলতো, খোদা পাচক বললামই তো। খতে কি বলতো, খতে হচ্ছে আমাদের খাদ্যসার, খোলস মোচন, দাঁতে হচ্ছে ডানা সঞ্চালন, পথে পুষ্টি, যতে জীবাণু, আর কি বলতো রতে হচ্ছে রক্ত সঞ্চালনে সাহায্য করা। এই তো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আর কি মনে রাখবা এখান থেকে? আর মনে রাখবা ঘাসফড়িংয়ের প্রধান স্পন্দনশীল অঙ্গের নাম হচ্ছে হার্ট, সরি হার্ট না, মানুষের এটা, এই যে দেখো। তাহলে আর যদি বলে ঘাসফড়িং আর কি, তাহলে তুমি বলবা পৃষ্ঠীয় বাহিকা। তবে ঘাসফড়িংয়ে কি হার্ট নাই ভাইয়া? হ্যাঁ আছে। হার্টের প্রকোষ্ঠ কয়টা? এই দিয়ে মনে রাখবা 7টা, ঠিক আছে, 7টা প্রকোষ্ঠ। এবং 7টাতে কত জোড়া অস্থি আছে বলবা? 7টাতে 7 জোড়া অস্থি আছে, ঠিক আছে। আর কি মনে রাখবা, ঘাসফড়িংয়ের হার্টবিট কতবার? 100 থেকে 110 বার। আর পুরা দেহের মধ্যে একবার রক্ত ঘুরে আসতে সময় লাগে কত বলো তো? কত? 30 থেকে 60 মিনিট, বা যেটাকে সুন্দর করে বলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তাহলে এই হলো আমাদের ঘাসফড়িং রিলেটেড কথাবার্তা। তুমি বাংলাদেশের যেখানেই যাও বা ঘাসফড়িং থেকে যতবারই প্রশ্ন আসুক সামনে, দেখবা রক্ত সংবহন থেকে তন্ত্র থেকে যদি প্রশ্ন আসে, এর বাইরে যাবে না প্রশ্ন, গ্যারেন্টি। আচ্ছা, তাহলে এখন আমাদের পড়া হয়ে গেল। এখন আমরা নেক্সট প্রশ্ন দেখবো। তোমরা কি এটুকু বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও তো আমাকে, সবাই বুঝছো কি না? ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র নিয়ে যা যা বললাম সবাই বুঝছো কি না, একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, থ্যাংক ইউ মিস্টার সুজন, তোমরা সব কিছু বুঝছো। আমি আসলে তোমাদের উপকার করার জন্যই তো ক্লাসগুলো নিচ্ছি, কারণ আমাকে অনেকেই বলছিল যে ভাইয়া কোশ্চিন ব্যাংক সলভ করবো, কিন্তু আসলে কীভাবে সলভ করবো, কী পড়বো আমরা বুঝতেছি না। সেই জন্য আর কি ক্লাসগুলো নেওয়া, যাতে তোমরা অন্তত বুঝতে পারো কোশ্চিন ব্যাংকটা কীভাবে সলভ করা উচিত। ঠিক আছে, সবাই বুঝছো কি? সমস্যা থাকলে বলো। আচ্ছা, তাহলে হয়ে গেল। এখন নেক্সট আমরা শুরু করি এখান থেকে। ক্ষুদ্রান্ত, আমাদের নেক্সট প্রশ্ন আসছে হচ্ছে যে ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট সেল পাওয়া যায়। তাহলে চলো আমরা পড়ি। যদি বলে, প্রশ্নটা আসছে ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ পাওয়া যায়, তাহলে যদি বলে ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ পাওয়া যায়, তাহলে আমরা এখান থেকে পড়বো। চলো পড়ে ফেলি। প্রথম কথা হচ্ছে, তাহলে মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝে যাচ্ছে, দুইটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম কথা হইতেছে ভাইয়া গবলেট কোষ, দ্বিতীয় কথা হইতেছে ক্ষুদ্রান্তের বৈশিষ্ট্য। এই দুটা জিনিস খুব 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 খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালো করে পড়তে হবে। চলো পড়ে ফেলি কি কি আছে, ক্ষুদ্রান্ত থেকে কি কি জানতে হবে। প্রথম কথা হচ্ছে মনে রাখবা, ক্ষুদ্রান্তের লেয়ার আছে, মানে স্তর আছে মোট 5টা। 5টা কি আছে বলো তো? 5টা স্তর আছে। কি কি? ক্ষুদ্রান্তের কয়টা লেয়ার আছে বলো তো? 5টা লেয়ার আছে। কি কি লেয়ার? আচ্ছা, আমি কোথায় লিখি,
এইখানে লিখি, দেখো তাহলে কি কি লেয়ার আছে। আচ্ছা তাহলে লিখি চলো। তাহলে সাপ দেখে, মনে রাখবা, সাপ দেখে সাম্মি কি করে বলো? সাম্মি, সাম্মি একটা মেয়ের নাম, মিউ মিউ করে। তাহলে সাপ দেখে সাম্মি কি করে বলো তো? মিউ মিউ করে। তাহলে সাপ দেখে সাম্মি, সাম্মি একটা মেয়ের নাম, সাপ দেখে সাম্মি কি করে বলো তো? মিউ মিউ করে। পারবো? তাহলে আবারও বলি, সাপ দেখে, সাপ দেখে সাম্মি, সাম্মি 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 কি করে বলো তো? মিউ মিউ করে। মানে কি ভাই? মানে হইতেছে শতে হইতেছে সেরোসা, শতে হচ্ছে কি বলতো? সেরোসা। পতে হচ্ছে পেশি স্তর হইছে। আবার সাথে কি বলতো? সাবমিউকসা, সাবমিউকসা। আচ্ছা তারপর হচ্ছে মতে হচ্ছে কি বলতো? মাস্কিউলারিস মিউকসা, মাস্কিউলারিস মিউকসা। ঠিক আছে? আর দুইটা আছে, একটা হচ্ছে তুমি মনে রাখবা লাস্টেরটা হচ্ছে মিউকসা। তাহলে মনে রাখবা কি বলো তো? সাপ দেখে স্বামী কি করে বলো? মিউ মিউ করে। আবার ওপাশে লিখি দেখো, তাহলে মনে রাখবা, আমি এই ইয়েটাতে লিখি। তাহলে দেখো মনে রাখবা, সাপ, সাপ দেখে কি বলো তো? স্বামী। বা সাম্য মনে রাখতে পারো, সাপ দেখে সাম্য কি করে বলো? মিউ করে, তাই না? সাথে কি বলো? বা মিউ মিউ করে। সাথে হচ্ছে সেরোসা, পথে হচ্ছে পেশি স্তর, তারপরে সাথে কি বলতো? সাবমিউকোসা। সাবমিউকোসার পরের স্তর কি হবে তোমরাই বলো? সাবমিউকোসার পরে হবে ভাইয়া মিউকোসা, সরি সাবমিউকোসা, তারপর মাস্কিউলারিস মিউকোসা। মতে হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা। আর এট লাস্ট হচ্ছে কি বলতো? মিউতে হচ্ছে মিউকোসা। তাহলে এগুলো হয়ে গেল। এখন নেক্সট কথা আসো, নেক্সট কথা ইম্পর্টেন্ট আমাদের, কি কি লাগবে। আর তাহলে যদি বলে ক্ষুদ্রান্তের, ক্ষুদ্রান্তের ইয়া কয়টা, কি বলে, লেয়ার কয়টা বা স্তর কয়টা, বলবো ভাইয়া ক্ষুদ্রান্তের লেয়ার হইতেছে 5টা। ঠিক আছে? সাপ দেখে সাম্য কি করে বলো? মিউ মিউ করে। শতে সেরোসা, পতে পেশি স্তর, শতে সাবমিউকসা, মতে মাস্কিউলারিস মিউকসা, আর মিউতে তো মিউকসাই। হয়ে গেল পড়া। নেক্সট কথা আসো, আর কি জানতে হবে এখান থেকে? তুমি জানবা এই যে এর পেশি স্তর, দেখতে পাচ্ছ পেশি মানে কি বলো? মাসল। মাসেলে 2 ধরনের পেশি থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, বা যেটাকে বলে অনুদৈর্ঘ্য পেশি। কয়টা বলো তো? অনুদৈর্ঘ্য পেশি। আরেকটাকে কি বলে বলো তো? বৃত্তাকার পেশি। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি, আর এটা কি বলো তো? মানে দৈর্ঘ্য বরাবর একটা পেশি থাকে, বৃত্তাকার একটা পেশি থাকে। ঠিক আছে? আর কি লাগবে বলো তো এখান থেকে? আর মনে রাখবা, এই যে মিউকোসা লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, সবচেয়ে ভিতরের স্তর যেটা, সেটাকে কি বলে বলো তো? মিউকোসা। এই মিউকোসা লেয়ারটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে অনেকবার প্রশ্ন আসছে। সো মনে রাখবা, এই মিউকোসা লেয়ার থেকে, এই মিউকোসা লেয়ার থেকে কি কি হয় বলো? এই মিউকোসা লেয়ারে কি কি জিনিসপাতি থাকে, খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই মিউকোসাতে মনে রাখবা, এই যদি বলে ক্ষুদ্রান্তের মিউকোসাতে কি থাকে, তুমি বলবা, আমি আমি পড়তাম এমনি, কারণ এটা পরীক্ষাতে অনেক বেশি আসে। ক্ষুদ্র গাভী, ক্ষুদ্র গাভী, ক্ষুদ্র গাভী, ক্ষুদ্র গাভী। এই ক্ষুদ্র গাভী মনে রাখলে আমার খেলা শেষ, কারণ এখান থেকে প্রশ্ন আসার মতো প্রশ্ন হইতেছে 3টা। প্রথম কথা হইতেছে যে তোমার ক্ষুদ্রান্তের লেয়ার কয়টা বা স্তর কয়টা, বলো 5টা। তারপর আর কি লাগবে? ক্ষুদ্র গাভী, নামগুলো তো পড়লামই। আর ক্ষুদ্র গাভী, গাভী মানে হচ্ছে গতে হচ্ছে এখানে থাকে গবলেট কোষ, কি থাকে বলো তো? গবলেট কোষ। আর ভতে হচ্ছে এখানে থাকে ভিলাই। শেষ। এর বাইরে ক্ষুদ্রান্তের এই স্তর থেকে আর কোনো প্রশ্নই আসবে না। এখান থেকে এর বাইরে ক্ষুদ্রান্তের স্তর থেকে কোনো প্রশ্নই আসবে না। এবং মনে রাখবা, এই মিউকোসার মধ্যে কি থাকে বলো তো? এই মিউকোসাতে থাকে ভিলাই, আর মিউকোসাতেই থাকে, এই গাভীটা মেইনলি থাকে কোথায় বলো তো? এই মিউকোসাতেই থাকে, ওই জন্যই বললাম। তাহলে এর মধ্যে যে প্রথমে ওই যে বললাম, সাপ সাম্য, সাপ দেখে সাম্য কী করে? মিউ মিউ করে। তাহলে সাপতে হচ্ছে সাথে সেরোসা, পথে পেশি স্তর, তারপর কি বলতো? সাথে সাবমিউকোসা, মতে মাস্কুলাস মিউকোসা, আর পরে হচ্ছে মিউকোসা। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লেয়ার কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট লেয়ার হচ্ছে ডেফিনেটলি মিউকোসাটা। এবং মিউকোসার মধ্যে কি থাকে?
বা ক্ষুদ্রান্তের মধ্যে কী থাকে ইম্পর্টেন্ট দুটো জিনিস, গাভী, গতে গাবলেট কোষ, আর ভতে কী বলতো, ভিলাই। তাহলে এই হলো আমাদের পড়াশোনা। তাহলে আমরা বুঝতে পারছি ক্ষুদ্রান্ত থেকে যে কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের প্রশ্ন আসছে মেডিকেলে যে রক্ত কি, রক্ত কীরকম, রক্ত হলো সামান্য, এটা প্রশ্ন আসছে যে রক্ত স্বাদ কেমন। আমরা সবাই জানি রক্ত কি বলতো, সামান্য অম্লীয় না ক্ষারীয়, ক্ষারীয়। রক্ত হচ্ছে সামান্য কি বলতো, ক্ষারীয়। এটা যেন ভুল না হয়, ঠিক আছে? অনেকেই দেখছি এটা ভুল করে ফেলে, এটা ভুল করো না, মনে রাখবা রক্ত হচ্ছে কি বলতো, ক্ষারীয়। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে কিন্তু। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এই রক্ত নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, মানুষের রক্ত নিয়ে আর কি এখন। হ্যাঁ, তাহলে মানুষ, আমরা একটু আগে পড়লাম ঘাসফড়িংয়ের রক্ত নিয়ে, এখন আমরা পড়বো মানুষের রক্ত নিয়ে। তো চলো আমরা মানুষের রক্ত নিয়ে পড়াশোনা করি। তাহলে প্রথম কথা হচ্ছে যে মানুষের রক্ত নিয়ে আমাদের কী কী জানতে হবে, চলো পড়ি। মানুষের রক্ত থেকে কী কী পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে মানুষের এই রক্ত দেহের ওজনের কত পার্সেন্ট বলো তো। মনে রাখবা মানুষের রক্ত নিয়ে পড়াশোনা করব, বা ব্লাড। যদি তোমাকে বলে মানুষের রক্ত দেহের ওজনের কত পার্সেন্ট, বলবা রক্ত হচ্ছে দেহের ওজনের 8%। কত পার্সেন্ট? 8%। ঠিক আছে, মানে রক্তের মধ্যে আসলে একটা ম্যাজিক আছে, তোমরা যদি খেয়াল করো, রক্তের মধ্যে 5 আছে, রক্তের মধ্যে 6 আছে, রক্তের মধ্যে 7 আছে, রক্তের মধ্যে 8 আছে। ভাইয়া ভাইয়া থামেন থামেন, কেমনি কি একটু বুঝাই দেন। হ্যাঁ, রক্তের মধ্যে এই সংখ্যাগুলো আছে, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের সংখ্যাগুলো থেকে অনেকবার প্রশ্ন আসে। তো চলো একটু দেখি আমরা, ভাইয়া কী কী জিনিসপাতি। মনে রাখবা যে রক্তের মধ্যে মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। যদি বলে মানুষের রক্তে কত লিটার রক্ত থাকে, বলবো ভাইয়া 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তোমাকে যদি বলে রক্তের পিএইচ কত, তুমি বলবো ভাইয়া 7 দিই, 7.35 থেকে 7.45। ঠিক আছে, তোমাকে যদি বলে ভাইয়া মানুষের রক্ত দেহের ওজনের কত পার্সেন্ট, তুমি বলবো ভাইয়া দেহের ওজনের 8%। হয়েছে? এবং তুমি যদি খেয়াল করো 5, 6, 7, 8 এদের মধ্যে পার্থক্য কত বলো তো, 1। এই 1 দিয়েও আরেকটা এমসিকিউ আছে, রক্তের আপেক্ষিক গুরুত্ব কত বলো তো, 1.065। তাহলে এখান থেকে আমরা রক্ত থেকে কি কি মনে রাখবো বলো তো, রক্ত থেকে আমরা মনে রাখবো 5, 6, 7, 8, 5, 6, 7, 8। যেমন আমরা ঘাসফড়িং থেকে, আমরা থেকে কি বলে হাইড্রা থেকে কি মনে রাখতে বলছিলাম, না 2, 3, 4। হাইড্রা থেকে মনে রাখবা কি বলো তো, 2, 3, 4। এমন 2, 3, 4 আর 4 দুগুণে 8, পড়া শেষ। তেমনই আমরা রক্ত থেকে মনে রাখতে বললাম, মানুষের রক্ত থেকে কি মনে রাখবা, 5, 6, 7, 8। লাভ কি, 5 থেকে 6 লিটার রক্ত থাকে, 7 হচ্ছে রক্তের পিএইচ কত বলো তো, 7.35 থেকে 7 কি বলো তো, 45। আর কি লাগবে, দেহের ওজনের কত পার্সেন্ট রক্ত, 8% রক্ত। ঠিক আছে, আর কি লাগবে, এবং এই যে 7, 8-এর পার্থক্য কত, 1। বা 5, 6-এর পার্থক্য কত, 1। বা 6, 7-এর পার্থক্য কত বলো তো, 1। তার মানে 1 দিয়ে আরেকটা এমসিকিউ আছে, রক্তের আপেক্ষিক গুরুত্ব কত বলো তো, 1.065। তাহলে এর মধ্যে রক্তের যত সংখ্যা আছে সব কিন্তু শেষ। বুঝছো? পারবো ইনশাল্লাহ। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকে একটু আমাকে বলো। আরেকটা জিনিস এখান থেকে লাগে, রক্তের তাপমাত্রা কত। রক্তের তাপমাত্রা কত মনে রাখবা, রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটা বেশি ইম্পর্টেন্ট, রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। সবাইকে বুঝছো? এটা কমেন্ট করো তো। আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে এখন নেক্সট আসো আমরা এখান থেকে, আর কি লাগবে। তাহলে রক্ততে আবারও বলি, রক্ত থেকে কী পড়লাম, মানে ওই ওই আসলে ওই সংখ্যার মধ্যে অনেকগুলো এমসিকিউ পড়া হয়ে গেছে। 5 থেকে 6 লিটার রক্ত থাকে, 7.35 থেকে 7.45 এটা হচ্ছে রক্তের পিএইচ। 8 হচ্ছে দেহের ওজনে 8% রক্ত। আর কি মনে রাখতে বলছি বলো তো, আর মনে রাখতে বলছি যে ওই যে এক এক বা 1.065 কী থাকে বলো তো, আপেক্ষিক গুরুত্ব। আর কিছুই নাই। রক্ত যে তুমি এই 7.35 থেকে 7.45 দিয়ে বুঝে যাচ্ছ, এটা কি হবে, অম্ল না ক্ষার? আমার বোঝাই যাচ্ছে এটা কী হবে বলো তো, ক্ষারীয়। কারণ 7-এর উপরে গেলে কী হয় বলো তো, 7-এর উপরে গেলে ডেফিনেটলি ক্ষারীয় হয়, আর 7-এর নিচে গেলে কী হয় বলো তো, অম্লীয় হয়। হয়েছে? আচ্ছা, তাহলে এগুলো আমাদের পড়া শেষ। এখন আসো এখান থেকে আমরা আর কি পড়বো। আচ্ছা, চাইলে তোমরা এক কাজ করতে পারো, এটা মনে রাখতে হবে, রক্ততে 3, 4, 5, 6, 7, 8, তাই না? শুধু 4টা নাই, তাই না? 4 দিয়ে আসলে এখানে একটা জিনিস ছিল। আচ্ছা, তোমরা আপাতত এইগুলোই মনে রাখো। কে কী বলছি বলো তো,
যে এখানে এই যে 3 থেকে হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা, তারপর এখান থেকে হচ্ছে 5 থেকে 6 লিটার কি থাকে রক্ত, তারপর 7 থেকে হচ্ছে কি বলতো 7.35 থেকে 7.45 কি মানে পিএইচ, আর 8% থেকে রক্ত, আর এগুলার বিয়োগফল কত 1.065 হচ্ছে কি বলতো এর মধ্যে আমাদের আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল। এখন নেক্সট আর কি লাগবে, এই চারটা আসলে কিছু না, এটা এমনি। আচ্ছা এখন আসো এখান থেকে আর কি লাগবে, এখান থেকে রক্ত নিয়ে আর কিছু লাগবে না আমাদের, এটাই পরীক্ষাতে আসছিল, বা রক্ত থেকে যদি প্রশ্ন আসে এখান থেকে আসার চান্স অনেক বেশি। আচ্ছা আরেকটা জিনিস একটু আমরা করে রাখবো, সেটা হচ্ছে রক্তের মধ্যে দুইটা জিনিস আছে, রক্তের মধ্যে দুইটা জিনিস আছে, তাহলে তোমরা দুইও লাগাই দিতে পারো। রক্তকে যদি ভাগ করি কয়টা ভাগে ভাগ করা যায় বলো তো, 2 ভাগে ভাগ করা যায়। রক্তকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো, 2 ভাগে ভাগ করা যায়। এবং রক্তকে যদি বলে রক্তের ক্লটিং ফ্যাক্টর কয়টা, এই 4 দিয়ে বলে, রক্তের প্রধান ক্লটিং ফ্যাক্টর কিন্তু 4টা। যদি বলে রক্তের প্রধান ক্লটিং ফ্যাক্টর কয়টা, 4টা, তাহলে দেখছো পড়া কিন্তু আমাদের হয়ে গেল, সবই মোটামুটি ইনশাল্লাহ এখন পারবো। তাহলে কি কি বললাম বলতো বাবা, প্রথমে বলছি যদি বলে রক্তকে কয় ভাগে ভাগ করা হয়, বলবো ভাইয়া রক্তকে 2 ভাগে ভাগ করা হয়। যদি বলে রক্তের তাপমাত্রা কত, বলবো ভাইয়া 3 দিয়ে, মানে 3.6 থেকে 3.8 মানে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। যদি 4 দিয়ে কি ভাইয়া, 4টা হচ্ছে 4টা প্রধান ক্লটিং ফ্যাক্টর থাকে। 5 দিয়ে কি ভাইয়া, 5 থেকে 6 লিটার রক্ত থাকে। 7 দিয়ে কি ভাইয়া, 7 7 দিয়ে হচ্ছে 7.35 থেকে 7.45 কি বলতো এটার পুরুত্ব। ঠিক আছে, আচ্ছা আর কি লাগবে বলো তো, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের দেহের ওজনে 8% রক্ত। ঠিক আছে, আর এই দুটার বিয়োগফল, 7 আর 8-এর বিয়োগফল বা 5 আর 6-এর বিয়োগফল কত বলতো বাবা, 1। তার মানে মনে রাখবা 1.065 হচ্ছে কি বলতো আমাদের পুরুত্ব। তাহলে এগুলো আমাদের পড়া হয়ে গেল। তাহলে রক্ত দিয়ে যত কথাবার্তা 2 3 4 5 6 7 8 মানে 2 থেকে 8 পর্যন্ত টানা, এগুলো দিয়ে অনেকগুলো এমসিকিউ পড়া হয়ে গেল, 1 2 3 4 5 6 7, 7টা এমসিকিউ পড়া হয়ে গেছে। এখন আসো আর কি কথাবার্তা বলবো, রক্ত নিয়ে এই যে 2 ভাগে ভাগ করলাম, এই 2 ভাগ নিয়ে একটু কথাবার্তা বলি, চলো এখান থেকে প্রশ্ন আসে। প্রথম কথা হইতেছে যে রক্তের ক্ষেত্রে যে 2 ভাগ আছে, এই 2 ভাগের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, তুমি মনে রাখবা দুইটা জিনিস, রক্তকে আলটিমেটলি 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কি বলতো বাবা, কণিকা। এবং রক্ত কণিকা নিয়ে আমরা পড়াশোনা করবো মেইনলি। রক্ত কণিকা 3 প্রকার, একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর এটা হচ্ছে প্লেটলেট। ঠিক আছে, তাহলে কি কি বললাম, আরবিসি ডাব্লিউবিসি আর কি বলতো প্লেটলেট, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর কি বলতো অনুচক্রিকা। তুমি মনে রাখবা শ্বেত এই যে ডাব্লিউবিসি যেটাকে বলে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল, সেইটা আবার 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। কি কি মনে রাখ, সরি ওইটা 2 প্রকার। 2 প্রকার হচ্ছে কি কি মনে রাখবা, একটা দানাদার একটা অদানাদার, একটা দানাদার একটা অদানাদার। আর কি লাগবে মনে রাখতে হবে এখান থেকে, মনে রাখবা তুমি আমাকে বলো একটা জিনিস দানা দানা ওইটা বেশি হবে না অদানা ওইটা বেশি হবে, তুমি বলবো ভাইয়া যেটা দানা দানা ওইটাই তো বেশি হবে, যেমন চিনির দানা একটু বেশি বেশি লাগে তাই না, তো তুমি মনে রাখবা দানাদার যেটা ওইটাই বেশি। কত, এটা মনে রাখবা বেন, এই যে আমরা কার্টুন দেখতাম না বেন টেন, ওইটা মনে রাখবা বেন, এটা কার্টুন ছিল না। বিতে হচ্ছে বেজোফিল, ইতে হচ্ছে ইউসিনোফিল, এনতে কি বলো তো নিউট্রোফিল, এটা হচ্ছে বেজোফিল। আচ্ছা বাংলায় লিখে অনেকে আসলে বাংলায় ফিল করো ভালো আর কি, বেজোফিল, ইতে কি বলতো ইউসিনোফিল, আর এনতে কি বলতো বাবা নিউট্রোফিল। তাহলে আমরা অদানাদারটা পড়বোই না, লিম্ফোসাইট আর মনোসাইট এটা পড়ার দরকার নাই। ঠিক আছে, আমরা শুধু কি পড়বো বলতো, আমরা শুধুই কি পড়বো বলতো, দানাদার পড়বো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের পড়াশোনা, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে কি কি বলছি বলো তো, আবারও বলি, যদি বলে রক্তর এমসিকিউগুলো বলো, রক্ত থেকে কি কি এমসিকিউ আসে, তুমি বলবো ভাইয়া 2 3 4 5 6 7 8, রক্তকে 2 ভাগে ভাগ করা যায়, রক্তরস রক্তকণিকা, রক্তের তাপমাত্রা 36 থেকে 38, রক্ত 4টা বা 3 দিয়ে এটা মনে রাখবো, 4 দিয়ে মনে রাখবো 4টা প্রধান ক্লটিং ফ্যাক্টর থাকে, 5 দিয়ে মনে রাখবো কি বলতো, 5 দিয়ে মনে রাখবো 5 থেকে 6 লিটার রক্ত আমাদের দেহে থাকে। 7 দিয়ে কি মনে রাখবো ভাইয়া, 7.35 থেকে 7.45 পর্যন্ত কি থাকে বলো তো আমাদের পিএইচ থাকে রক্তের। 8 দিয়ে কি মনে রাখবো ভাইয়া, 8 দিয়ে মনে রাখবো দেহের ওজনের 8% রক্ত থাকে, শেষ। আর 7 8-এর পার্থক্য বা 5 6-এর পার্থক্য বা 3 4-এর পার্থক্য তুমি দেখতেই পাচ্ছ, প্রত্যেকটার মধ্যে পার্থক্য হইতেছে 1, তারপরে 1 দিয়ে একটা এমসিকিউ আছে 1.065, শেষ। আর কি বলছি, রক্তের কণিকা হচ্ছে 2 ভাগ, মানে রক্তকে 2 ভাগে ভাগ করা যায়, রক্তরস রক্তকণিকা, কণিকা হচ্ছে 3 ভাগ, মানে হচ্ছে রক্ত রোহিত রক্তকণিকা,
শ্বেতরক্ত কণিকা আর অনুচক্রিকা। এখন শ্বেতরক্ত কণিকা আবার দুই ভাগ ভাগ করা যায়, একটা দানাদার একটা অদানাদার। দানাদার বুঝাই যাচ্ছে দানাদার মানে বেশি বেশি হবে, অদানা মানে একটু কম কম হবে। দানাদারের মধ্যে কি বেজোফিল, ইওসিনোফিল আর নিউট্রোফিল, শেষ। আচ্ছা, আমাদের ইন্টারনেটে একটু প্রবলেম করছিল, আমরা আবার লাইভ চলে আসছি। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ একটু নেটে প্রবলেম করছিল। আচ্ছা, তা এখন আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের আর কি কি জানতে হবে এখান থেকে। আর জানতে হবে এখন আমাদের মেডিকেলের প্রশ্ন আসছে এরপরে মাথার খুলিতে কয়টা হাড় থাকে। চলো আমরা পড়ে ফেলি। যদি বলে মাথার খুলিতে কয়টা হাড় থাকে, মাথার খুলিতে হাড় কয়টা, তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের মাথার খুলি বা হাড়ের সংখ্যা এগুলো থেকে প্রশ্ন খুব বেশি মেডিকেলে আসে। তো চলো আমরা পড়ি মাথার খুলির হাড়। আচ্ছা, এখান থেকে কি কি লাগবে, এখান থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে যে মাথার খুলিকে বলে হচ্ছে কি বলে জানো, করটিকা। কি বলে? করটিকা। মাথার খুলিকে বলে হচ্ছে করটিকা, করটিকা। মনে রাখবা, একটা আছে করটি আর একটা আছে করটিকা, একটা আছে করটি আর একটা আছে করটিকা। তুমি মনে রাখবা, নাম যার বড় গঠন তার ছোট, নাম যার বড় গঠন তার ছোট, তাই না? যেমন যদি বলে যে কোনটা বড়, করটি বড় না করটিকা বড়, তুমি বলবো ভাইয়া নাম যেটার বড় গঠন সেটা ছোট। তার মানে করটি আর করটিকার মধ্যে করটি হচ্ছে ছোট, তাহলে করটিকা হচ্ছে ছোট, আর করটিকে বলো তো বড়, কারণ এটার নাম ছোট। তাহলে এটা কি বলতো, এটা যার নাম কি বলতো মানে বড়, তার নাম গঠনটা কি হবে ছোট, আর নাম যেটা ছোট সেটা গঠনটা কি বলতো বড়। আচ্ছা, নেক্সট কথা হইতেছে এখান থেকে করটিকার মধ্যে হাড্ডি থাকে কয়টা। আমরা মনে রাখবো করটিকার মধ্যে হাড্ডি থাকে এফপিটোসা, মুখস্থ করবে আপনি। কি বলতো, এফপিটোসা, এফপিটোসা মুখস্থ করো, এফপিটোসা, এফপিটোসা মানে কি ভাইয়া, এফতে হচ্ছে ফ্রন্টাল, এফতে হচ্ছে কি বলো ফ্রন্টাল, পিতে হচ্ছে কি বলো তো বাবা প্যারাইটাল, প্যারাইটাল, টতে কি বলতো টেম্পোরাল, ওতে কি বলতো অক্সিপিটাল, এসতে কি বলতো স্ফেনয়েড, আর এতে কি বলতো অ্যাথময়েড। পারবো? তাহলে যদি বলে হাড্ডি কয়টা মাথার করটি খুলির মধ্যে, বলবো ভাই 100 এটা এফ পি টো সা, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড আর কি বলতো অ্যাথময়েড। হয়ে গেল এফপিটোসা, 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 ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড এবং অ্যাথময়েড হয়ে গেছে। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে শুনবা, এই যে পিটি, প্যারাইটাল আর টেম্পোরাল, এই যে আমরা পিটি যখন করতাম, পিটি মনে আছে স্কুলে 2 হাত 2 পা এগুলো দিয়ে করতাম না পিটি, 2 হাত 2 পা এগুলো দিয়ে করতাম না পিটি। হ্যাঁ, ওই যে বলতো না আরামে দাঁড়াও, সোজা হও, এই সেই কত কাহিনী বলতো। তো মনে রাখবা, এই পিটি করার জন্য আমাদের 2টা করে জিনিস লাগতো। পিটি করার জন্য কয়টা জিনিস লাগতো, 2টা হাত লাগতো বা 2টা পা লাগতো। তো মনে রাখবা, এই পিটি হচ্ছে 2টা করে, মানে প্যারাইটালও 2টা হাড্ডি, আবার কি বলতো টেম্পোরালও কি বলতো 2টা হাড্ডি, আর বাকি যা আছে সব একটা একটা করে, বাকি যা আছে সব কি বলতো একটা একটা করে। তাহলে এই হলো করটিকার হাড্ডি। তাহলে পারবো যদি বলে করটিকার বোনস কয়টা, বলবা হচ্ছে মানে কি কি, তুমি বলবা হচ্ছে এফপিটোসা। এফপিটোসা মানে কি ভাই, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, তারপরে কি বলতো অক্সিপিটাল, স্ফেনয়েড, অ্যাথময়েড। আর যদি বলে ভাই কোনটার সংখ্যা কতগুলো, তুমি বলবো ভাইয়া পিটি করতাম কি দিয়ে, 2টা হাত পা দিয়ে না, তাহলে পি হবে 2টা আর টি হবে ভাইয়া 2টা, বাকি সবগুলো ভাইয়া একটা করে। পড়া শেষ। তাহলে বোঝা গেছে এইটুকু। যদি বলে করটিকার অস্থি কয়টা, আচ্ছা তাহলে তুমিই বলো করটিকার অস্থি কয়টা, গুনো। তাহলে দেখো 2 2 4, তাহলে 5 6 7 8। যদি বলে টোটাল করটিকার অস্থি কয়টা, বলবো 8টা। এটাও মেডিকেল আসছিল। যদি বলে টোটাল করটিকার অস্থি কয়টা, বলবো কয়টা বলো তো 8টা। তাহলে হয়ে গেল করটিকার অস্থি, করটিকার অস্থি কয়টা বলো তো, করটিকার অস্থি হচ্ছে কয়টা বলো তো 8টা। তাহলে আই থিঙ্ক আমরা এগুলো পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পারছো, বুঝছো অস্থিটা কি সবাই বুঝছো, একটু কমেন্ট করো তো, তোমাদের রেসপন্স খুবই কম। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন। ও আচ্ছা, এই পর্যন্ত 10টাই তো আমাদের, আজকে 10টাই ছিল না, 10টাই তো হয়ে গেল আজকে এইটা দিয়ে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম, আজকে আমরা 5টা প্রশ্নের ব্যাখ্যা পড়ছি। তো চলো
দেখি আমরা 5টা প্রশ্নের ব্যাখ্যা কী পড়লাম। আজকে আমরা পড়ছি হচ্ছে, দেখো কতগুলো পড়া পড়ছি এবং প্রত্যেকটা কথাই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কী আছে বলো তো বাবা? আমরা প্রথমে পড়ছি নেমাটোসিস্টগুলো, তাই না? নেমাটোসিস্টের কাহিনীগুলো সুন্দর করে পড়ছি। নেমাটোসিস্টের মধ্যে কী আছে বলো তো? 4টা, তাই না? 4টার মধ্যে স্টিনোটিল, ভলভেন, স্টেপটোলিন, স্টেরোলিন, এগুলা এবং এগুলার বৈশিষ্ট্যগুলো এবং কাজগুলো আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, এরপর আমরা কি পড়ছি বলো তো? এরপর আমরা এখান থেকে স্টিনোটিলের মধ্যে পাওয়ার ফ থাকে, হিপ্নোটক্সিন থাকে, হিপ্নোটক্সিনের মধ্যে পাওয়ার ফ থাকে, প্রোটিনোফেনল থাকে, ভলভেন্টের মধ্যে ভুল করে প্যাঁচ থাকে, তাই না? ভুল করে আঁকড়ে ধরে এই কথাগুলো। গ্লুটিনেন্টের মধ্যে গ্লু থাকে, মানে আঠালো রস টস আসে এখান থেকে, নাম দিয়ে বোঝা যাচ্ছে। আর কি লাগবে? স্টেপে কাঁটা, যদি বলে কাঁটা কোনটাতে থাকে, স্টেপটোইনে থাকে। স্টেরিওলিন বলবো সবচেয়ে ছোটো কোনটা, স্টেরিন, শেষ। তারপর এখান থেকে আসো বলছি যে হাইড্রার যত সংখ্যা তুমি মনে রাখতে পারবা এখান দিয়ে 2 3 4 2 3 4 8, 2 3 4 8, 2 3 4 8, মানে কি ভাই? 2 3টে হচ্ছে নিডারিয়া পর্বে যতগুলো নেমাটোসিস্ট পাওয়া যায়, হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, আর 48 ঘন্টার মধ্যে নেমাটোসিস্ট কী হয় বলো তো? প্রতিস্থাপিত হয়, বা নিউটোসাইট প্রতিস্থাপিত হয়, শেষ। এরপরে আমরা রক্তকণিকা নিয়ে একটু পড়াশোনা করলাম। মেডিকেলে প্রশ্ন আসছিল ঘাসপুরিয়া রক্তকণিকা কয়টা, আমরা বলছি রক্তকণিকা পড়তে হলে আগে রক্ত টপিক্সটা পড়তে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। রক্তটাকে বলে হিমোলিম্ফ, বর্ণহীন, হিমোসিল, শ্বাসকোষ সাহায্য করে না, হিমোসাইট থাকে। এর কাজগুলো বলছি কি বলো তো? খোদা পাঁজর কী করবে? ভেঙে দেবে। খোদাতে হচ্ছে খোলস মোচন, দাঁতে ডানা, পুঁজি মানে পুষ্টি, তারপরে কি বলতো? জীবাণু এবং রক্ততঞ্চন, এই হলো। এরপর আমরা বলছি যে ঘাসফড়িংয়ের প্রকোষ্ঠ কয়টা বলতো? 7টা প্রকোষ্ঠ, 7 জোড়া অস্ট্রিয়া থাকে, তাই না? এবং ঘাসফড়িংয়ের হার্টবিট কতবার বলতো? 75 বার। এবং তারপরে আমরা পড়ছি হচ্ছে ক্ষুদ্রান্ত নিয়ে। ক্ষুদ্রান্তের মধ্যে বলছিলাম যে ভাইয়া ক্ষুদ্রান্তের লেয়ার কয়টা? বলছি 5টা। বলছি যদি বলে ক্ষুদ্রান্তের মধ্যে লেয়ারগুলোর নাম বললাম, বলছিলাম কি বলতো? সাপ দেখে সাম্য কি করে বলো? মিউ মিউ করে। সাপ সাম্য মিউ মিউ, তাই না? সাপ সাম্য মিউ। সেরোসাপ, পথে পেশির স্তর, তারপর সাথে সাব মিউকসা, মতে মিউকসা, আর মতে মাস্কুলাস মিউকসা, আর মতে কি বলতো? মিউকসা। ঠিক আছে, এরপর আমরা কি বলছি? যে ক্ষুদ্রান্তের মধ্যে গাভী থাকে। গাভীতে মানে কি বলতো? মিউকসার মধ্যে গাভী, মিউকসাতে গতে গবলেট কোষ, আর ভতে কি থাকে বলো? ভিলাই, শেষ। এরপর আমরা বলছি মানুষের রক্ত। মানুষের রক্তের মধ্যে তো আমরা বলছি যে তোমরা মনে রাখবো, মানুষের রক্ত নিয়ে যত কথাবার্তা আছে সবগুলো 2 3 4 5 6 7 8, শেষ। 2 থেকে 2 ভাগে হয়, 3 থেকে 36 থেকে 38, 4 দিয়ে হচ্ছে 4টা প্রধান ক্লটিং ফ্যাক্টর, 5-6 লিটার রক্ত থাকে, 7 থেকে হচ্ছে রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, এবং অ্যাট লাস্ট হচ্ছে 8% হচ্ছে দেহের রক্ত। এবং যদি বলে 7-8-এর পার্থক্য বা যে কোনো সংখ্যার পার্থক্য, এখানে 1, তার মানে 1.065 হচ্ছে রক্তের আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এই হলো পড়া। এরপরে কি বলছি এখান থেকে? এখান থেকে রক্তকে 2 ভাগে ভাগ করা যায়, বললামই তো, রক্তরসা, রক্তকণিকা। রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, একটা হচ্ছে প্লেটলেট। এবং ডাব্লিউবিসির মধ্যে 2টা আবার, একটা দানাদার, একটা অদানাদার। আমরা বলছিলাম দানা যেটা বেশি সেটা কি? দানাগুলো মানে বেশি লাগে। দানা, লবণের দানা ছিটাই ফেললে বেশি লাগবে না? হ্যাঁ, তারপরে দানাদারই হচ্ছে বেন, পেতে বেজোফিল, ইতে ইউসিনোফিল, আর এনতে কি বলতো? নিউট্রোফিল। পড়া শেষ। এবং এট লাস্ট আমরা বললাম মানুষের হাড়। মানুষের খুলিতে হাড় কয়টা বলো তো? এফপিটোসা। আচ্ছা, করটিকা যেটাকে বলে, তাই না? করটিকা, এফপিটোসা। এবং এফপিটোসার মধ্যে কি বলছি? যে বলছি সব পিটি শুধু কি বলো তো? পিটি করতে 2 হাত 2 পা লাগতো, মানে পিটি হবে 2টা করে। আর বাকি যা আছে মানে প্যারাটাল আর টেম্পল হবে 2টা করে, আর বাকি যা আছে সব সিঙ্গেল, মানে একটা করে। ঠিক আছে, তাহলে এই হলো আজকের পড়া। দেখছো আমরা কীভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সলিউশন করে পড়তেছি। এবং যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও, তুমি আইদার ভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও, তোমার প্রশ্ন পরীক্ষাতে এইভাবেই আসবে এবং এগুলা থেকেই আসবে 100%। ঠিক আছে, আইদার তুমি এইচএসসিতে পরীক্ষা দাও, আইদার তুমি তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও, বা যে কোনো ভার্সিটিতে বায়োলজি থেকে যদি বলো, এই অধ্যায় থেকে এইখান থেকে এই প্রশ্নই আসবে, খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা এই হলো মোটামুটি কথা। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো যতদূর সম্ভব। আর তোমাদের রেসপন্স অনেকেই করছিল, ক্লাসে একটু উপস্থিত কম দেখলাম। ঠিক আছে, তোমাদের ক্লাসটা কেমন লাগলো? আই থিঙ্ক যতদূর পারছি আমি যতদূর সম্ভব চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ভালো না লেগে থাকে তাহলে আই এম সরি, আমি যতদূর পারছি চেষ্টা করছি। সবাই ভালো থাকো। ও আচ্ছা, অনেকে আবার আমাকে ইনবক্স করতেছে, ভাই আপনার নাম কি, মানে কি আপনি কোথায় পড়াশোনা করেন? অনেকেই মানে মেসেজ করতেছে, মেসেজ না করে অনেক কমেন্ট করে না করে মেসেজ করতেছে, এটা কেমন একটা অদ্ভুত। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসিবুল হাসান শান্ত, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। এই তো আপাতত এইটুকুই পরিচয়। ঠিক আছে, তবে ভালো থাকো, সুস্থ থাকো। এরপরের আমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস হবে হচ্ছে আমাদের এরপরের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবারে। দেখি তোমাদের রেসপন্স যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে আমরা ক্লাস নিব, আইদার তো ক্লাস হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে। টিল দেন, গুড বাই, আল্লাহ হাফেজ।